সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখো, তোমরা জানো যে যখন কোনো জাহাজে কোনো ক্যাপ্টেন কোনো অন্য দেশে নিয়ে যায় তখন কি করে না, তারা সে নিয়ে যাওয়ার পূর্বে একটা কিন্তু পরিকল্পনা করে। এটা কিন্তু রুট দেখে যে কোন রুটে নিয়ে যাব আমি, ঠিক আছে। একটা কিন্তু ব্লু প্রিন্ট থাকে, একটা কিন্তু স্ট্র্যাটেজি থাকে যে কী করে গেলে আমাদের বাধা আসবে না, সেই বাধাগুলোকে পেরিয়ে আমরা কিন্তু সেই গন্তব্যে পৌঁছাতে পারবো, ঠিক আছে। ঠিক তেমনি আমাদের কোনো খেলাতে, যেমন ধর ক্রিকেট, ফুটবল, খেলাগুলো কি একটা স্ট্র্যাটেজি থাকে, এটা কিন্তু পরিকল্পনা থাকে যে কি করলে আমরা জয় লাভ করতে পারবো, ঠিক আছে। ঠিক তেমনি তোমাদেরও যদি চাও যে আমরা এই ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি, যেটা সেকেন্ডটা রয়েছে আর কি, সেকেন্ড এসএলএসটি বা এসএসসি বলতে পারো, এখানে যদি সাফল্য লাভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটা পথ নির্ণয় করতে হবে, এটা কিন্তু কিনা এটা কিন্তু পরিকল্পনা নির্ণয় করতে হবে, এটা কিন্তু স্ট্র্যাটেজি নির্ণয় করতে হবে, এটা কিন্তু ব্লু প্রিন্ট করতে হবে যে কী করে আমি এগোবো, কী করলে আমার সাফল্য আসবে, কী করলে আমি কিন্তু সাফল্য পাবো, ঠিক আছে। এবং সেই পথটা তোমাকে অবলম্বন করে চলতে হবে, কারণ আমরা জানি যে সুনিয়ন্ত্রিত পথেই কিন্তু আমাদের গন্তব্যে নিয়ে যায়। আর যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ো তাহলে তুমি কিন্তু কি হবে না, বিফল হবেই হবে, ঠিক আছে। তাই আমি তোমাদের আর কি করবো না, আজকে সেই স্ট্র্যাটেজি বা সেই পরিকল্পনা, সেই সমস্ত বিষয়গুলোকে দেখাবো যাতে তোমরা সেই সাফল্যটা লাভ করতে পারো, তোমাদের বেকারত্বের জীবন যাতে তোমাদের দূর হয়, ঠিক আছে। তোমরা যেন কিন্তু একটা স্থায়ী পদে, একটা স্থায়ী কিন্তু চাকরি পেতে পারো, ঠিক আছে। তো দেখো এবার আসছি যে যারা এখনো আমার এই কোর্সটা নাওনি, ফ্রি কোর্সটা, তারা কিন্তু অবশ্যই কোর্সটা নিয়ে নেবে, কারণ এখানে আমি 60 দিন তোমাদের এমনভাবে গাইড করব যা কিন্তু অন্য কোচিং 6000 টাকা নিয়েও করবে না। আমি পুরো পরিষ্কার বলছি, 6000 টাকা নিয়েও করবে না, ঠিক আছে। যারা এখনো নাওনি তারা কিন্তু অবশ্যই 1 তারিখের মধ্যে নিয়ে নেবে, ঠিক আছে। 100 টাকা মাত্র ব্যাপার, কারণ ওটা নিতাম না আমি, কিন্তু যেহেতু একটা অ্যাপের চার্জ আছে, তো অ্যাপটা কিন্তু আমাকে তো আর ফ্রিতে দেবে না, ঠিক আছে। তো অ্যাপের চার্জটা এখানে নেওয়া হচ্ছে, হ্যাঁ। তো আর কিছু কিন্তু এখানে টাকা নেওয়া হচ্ছে না, সব কিন্তু ফ্রি তোমাদের, ঠিক আছে। এবার তো আসছি, তাহলে আমরা স্যার কি করে পড়ব। দেখো, আমাদের এখানে দুটো ভাগ আছে, এক হচ্ছে না স্কুল পাঠ্য বই, এক হচ্ছে না আমাদের কিনা যেগুলো আমরা পড়ে এসেছি, ঠিক আছে, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, ওইগুলো আছে। তো স্কুল পাঠ্য বইয়ের ক্ষেত্রে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে দেখি তাহলে ওখানে দেখতে পাচ্ছি যে পুরো লাইন তুলে প্রশ্ন হচ্ছে, ভিতর থেকে প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের পুরো স্কুল যে পাঠ্য বইগুলো আছে তা কিন্তু পাই টু পাই পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে, ঠিক আছে। তাই তোমরা, আমরা বলেছিলাম যে তোমরা কিন্তু এই 10 দিন বা 15 দিনের মধ্যে কি করবে না, ওই স্কুল পাঠ্য বইগুলো একটু পড়ে নাও। তোমরা কিন্তু পড়তে অনেক আরম্ভও করেছো, খুব ভালো কথা, খুব ভালো কিন্তু এটা মানে ব্যাপার আর কি, তোমরা কিন্তু এগিয়ে থাকবে এই বিষয়ে আর কি, ঠিক আছে। তো দেখো, এখানে এই যে 9, 10 এবং 11, 12 এই যে স্কুল পাঠ্য বই রয়েছে, এগুলো কিন্তু তোমাদের খুঁটে খুঁটে পড়তে হবে, কারণ এখান থেকে লাইন তুলে প্রশ্ন হবে, ঠিক আছে। তো যেহেতু 2000 সাল থেকে যে পরীক্ষাগুলো হয়েছে আর কি, সেই পরীক্ষাগুলোতে এই সিলেবাস, যে নতুন সিলেবাস আছে, সেই নতুন সিলেবাসে কোনো কিন্তু প্রশ্ন ছিল না। তা আমি এখানে প্রশ্ন তুলিনি বা প্রশ্ন তোলা মানে সম্ভব হয়নি, বা সব কিন্তু পুরনো সিলেবাসের প্রশ্ন ছিল, ঠিক আছে। যেহেতু এখন কিন্তু 9, 10, 11, 12 কিন্তু সিলেবাস পাল্টেছে বা বদল হয়েছে, তাই কিন্তু ওখানে এই নতুন সিলেবাসে কিন্তু অনুযায়ী প্রশ্ন হবে, ঠিক আছে। তাই তোমরা কিন্তু অবশ্যই নতুন সিলেবাসগুলো পড়বে, ঠিক আছে। বোঝা গেছে? এটা বোঝা গেছে। এবার দেখো, তোমরা এই জায়গাটা কিন্তু অতিক্রম করো তাহলে কিন্তু বাকিটা আমার হাতে। এবারে তোমরা স্কুল পাঠ্য বইগুলো যদি তোমরা পড়ে নাও, বাকিটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু বাকিটা তোমাদের গাইড করবো, ঠিক আছে। আসছি এবার, তাহলে কি করবো, সাহিত্যের ইতিহাসে আমরা কিন্তু বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী, এই যে দুটো আওয়াজ কি ব্রেক করছে না? ঠিক আছে, বলো, ব্রেক করছে আওয়াজটা, সাউন্ড ব্রেক করছে? অমিত, শুনতে পাচ্ছ? ঠিক আছে, চলো। তো দেখো, এই বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী, এই দুটো জায়গা কিন্তু দেখছি যে আমরা কিনা লাইন তুলে প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো দেখা যাচ্ছে এখানে। তো এই দুটো জায়গা, শাক্ত পদাবলী এবং বৈষ্ণব পদাবলী কিন্তু আমার পদ পড়তে হবে, প্লাস কিন্তু বাহ্যিক তথ্যগুলো পড়তে হবে। বাহ্যিক তথ্য কোনগুলো না, এখানে আমরা বলবো যে অভিসারে পদকর্তাকে, ঠিক আছে,
বা শ্রেষ্ঠ কে, ঠিক আছে, মাথুরে কে, ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো জানতে হবে। কার জন্মসাল কখন, ঠিক আছে, কে কখন কোন শতকের কবি, কোন কিন্তু সময়ের কবি, ঠিক আছে, ঠিক আছে, এবং কোনগুলো কি পর্যায়ের পদ তাও জানতে হবে, ঠিক আছে। এই যে পদে পদে জীবন জানতে হবে, যে কোনখান থেকে তিনি আসছেন, তার পিতামাতার নাম, তার কিন্তু কিনা কাব্য যেগুলো রয়েছে আর কি, সেই কাব্যের নামগুলো কি, ঠিক আছে, তো জানতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু জোর দিতে হবে কিনা পদগুলো। সেই পদগুলো কি করে দেখবো না, যারা দেখবে নেট সেট পড়েছো জানো যে ওরা বা তারা জানবে যে কোন পদগুলো গুরুত্বপূর্ণ, কারণ ওদের পড়ে পড়ে কিন্তু কিনা অভ্যাস হয়ে গেছে যে কোনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তা তোমাদের কিন্তু সব পদ দরকার নেই, তা আমি বলে দেবো যে যে পদগুলো তোমরা সেই পদগুলো ভালো করে দেখে যাবে যে কোন পদগুলো আমাদের পড়তে হবে। তোমার সব পদ পড়তে হবে না, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু পদ রয়েছে সেই পদগুলো তোমাকে পড়তে হবে। দেখো তোমরা জানো যে দুহু করে দুহু কান্দ বিচ্ছেদ ভাবে, এটা কিন্তু কিনা খুব ইম্পর্টেন্ট পদ, মানে আসে যে কোনো পরীক্ষাতে আসে, এটা কিন্তু কিনা চণ্ডীদাসের লেখা, ঠিক আছে। তাহলে তোমাদের এরকম প্রশ্ন এসেছে, এটা 2000 সালে এসেছে প্রশ্নটা, ঠিক আছে, এটা কিন্তু কার পদ বা কার লেখা, বা এই পংক্তিটি কার লেখা, বা এটি কিন্তু কার রচনা, এরকম প্রশ্ন আসবে। দেখো আবার দেখো 2000 সালে একটা আসছে যে মন্দির বাহিরে কঠিন পাঠ, এটা কার লেখা, কোন পর্যায়ের পদ, এখানে আর পর্যায়ও দিয়ে দিয়েছে। তাহলে গোবিন্দ দাসের লেখা, অভিসার পর্যায়ের পদ, ঠিক আছে। তাহলে এই যে এই পদও তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট পদ, এগুলো তোমাকে দেখতেই হবে, কোনো করার নেই, ঠিক আছে। এটাতে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। চলো বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে। তাহলে আমরা কি করবো না, বৈষ্ণব পদাবলী আর শাক্ত পদাবলী কিন্তু পদও পড়বো প্লাস বাহ্যিক গুলো পড়বো, ঠিক আছে। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে জায়গাটা, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এবার আসে তারপরে এবার আসছে না বাকি সাহিত্যের ইতিহাসটা। তো এইখানটা কিন্তু কিনা তোমাদের কোনো মতেই ওই ভিতরে যাবে না, আমি বলছি যে সময় খুব কম, কোনো কিন্তু এই গ্রন্থগুলো ভিতরে গিয়ে তুমি দেখবে না। যেমন ধরো আমি বলছি একটা উদাহরণ দিয়ে, তাহলে বিজয়গুপ্ত আছে, বিজয়গুপ্তের কাব্যের ভিতরে যাবে না, ঠিক আছে, কারণ ভিতর থেকে প্রশ্ন হবে না। ভিতরে গেলে তোমার সময় নষ্ট হবে এবং তুমি কিন্তু এই সময় কুলাতে পারবে না, ঠিক আছে। তাহলে আমাদের কি আছে না, আমাদের আছে দেখো এখানে যে সিলেবাসটা দেখি আমরা, সিলেবাসটা একটু ওয়েট করো, সিলেবাসটা আমি দেখে নিই। দেখো সিলেবাসে পাবে এখানে আমাদের কি পাঠ্য আছে না, চৌজাপদ আছে। তা চৌজাপদ আমরা দেখো, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ চলো। দেখো চৌজাপদ আছে, ঠিক আছে। তা চৌজাপদ আমি দেখবো, কিন্তু চৌজাপদে কিন্তু বাহ্যিক তথ্য দেখবো, মানে ভিতরে যাবো না, পদগুলো ভিতরে কি আছে, পদের ভিতরে কোন লাইনগুলো, ঠিক আছে, শব্দগুলো, এগুলো দেখার দরকার নেই। তাহলে কি দেখবো না, চৌজাপদের আবিষ্কার, ঠিক আছে, তার কিন্তু পুঁথি সংগ্রহের যে বিষয়টা, ঠিক আছে, ঠিক আছে, ওখানে কোথা থেকে প্রকাশ হচ্ছে, ঠিক আছে, কে কি সমালোচনা করছে, মন্তব্য করছে, ঠিক আছে, এবং কোনটা কার পদ, কার কতগুলো পদ আছে, ঠিক আছে, এবং কিনা আবার পাচ্ছি এখানে যে কোনটার থেকে কি আছে, ধরো এই যে আমাদের নাভিতে কি আছে, কোন চক্র আছে, মস্তিষ্কে কোন চক্র আছে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা বেশি আসবে, মানে এগুলো কিন্তু পরীক্ষা বেশি আসবে। তাহলে আমার নাভিতে কি চক্র আছে, মস্তিষ্ক কোনো কি, ঠিক আছে, কোনো কি ব্রেক করছে আওয়াজটা না, ঠিক আছে বলো, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বলো ব্রেক করছে আওয়াজটা না ঠিক আসছে বলো। না না ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। তো দেখো তাহলে কি হবে না, আমাদের এই যে বিষয়গুলো আমরা কিন্তু দেখবো। দেখো ওইরকম প্রশ্ন এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি বললাম যে সাহিত্যের ইতিহাসের মধ্যে শুধুমাত্র বৈষ্ণব পদাবলী আর শাক্ত পদাবলী আমরা কিন্তু পদও দেখবো প্লাস বাহ্যিক তথ্য দেখবো। আর এই সাহিত্য ইতিহাসে বাকি যে পাঠটা রয়েছে সেই পাঠে কিন্তু আমরা ওই কাব্যের মধ্যে যাব না, ঠিক আছে। কবির জীবনী, সাহিত্যিকের গ্রন্থ, তার লেখা যে বিষয়গুলো তার দিকে যাব আমরা, ঠিক আছে, তার কিন্তু কাব্যের মধ্যে যাব না আমরা, ঠিক আছে, বুঝা গেছে। তো দেখো কিরকম প্রশ্ন আছে, দেখো বিগত বছরের প্রশ্ন, তাহলে নমুনা দিয়ে দেখি আমরা, ঠিক আছে, আমরা কিন্তু আরো প্রমাণ দিয়ে দেখবো, ঠিক আছে, আমরা কিন্তু কোনো ওই মুখের কথা বিশ্বাস করবো না, তাই তো। তো দেখি চলো প্রমাণ দিয়ে দেখি, চলো দেখবো আছে যে চৌজাপদ, প্রাচীন চৌজাগুলি কারা রচনা করেন, দুজন চৌজাপদের কিন্তু পদকর্তার নাম বলেছে, উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো জানি আমরা যে বৌদ্ধ যারা সিদ্ধাচার্য ছিল ওরা কিন্তু পদ লিখেছে, ঠিক আছে,
আর লুই পা, কান্ন পা, ভুসুকো পা এগুলো কিন্তু সব কিন্তু রয়েছে। ঠিক আছে, ইজি হয়ে যাবে তোমার। ঠিক আছে, তো হচ্ছে বিষ্ণুপুরের এখানে কিন্তু দেখো ভালো করে দেখবে, এটা কিন্তু কিনা সব কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু প্রশ্নগুলো দিয়েছি। ঠিক আছে, চোজাপদ, তারপর দেখো শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর দেখো সব কিন্তু পরপর দেওয়া আছে। দেখতে পাচ্ছি বিষ্ণুপুরের, দেখো বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত? জানো তোমরা যে কিন্তু কিনা শ্রীকৃষ্ণ কীর্তন হবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আসছে, মানে সব কিন্তু কিনা বাহ্যিক আসছে, এখানে কিন্তু কোনো ভিতর থেকে আসছে না। একটা পদ দিয়ে দিল, সে পদটা বললো যেটা কিন্তু কোন পর্যায় বা পদ বা এটা কিন্তু কোথা থেকে নেওয়া হচ্ছে, এটা কিন্তু এটা অর্থ কি, এরকম কিন্তু কোনো প্রশ্ন আসেনি। দেখতে পাচ্ছি যে পুরুষ পরীক্ষা কার লেখা? জানি যে বিদ্যাপতির লেখা। ঠিক আছে, কাশিরাম দাসের নিবাস ছিল কোথায়? ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রিক্স খেলেছিল, ভালো বুঝবো এটা। এই প্রশ্নটা কিন্তু একটা জটিল দিয়েছিল আর কি, আমি মনে হলো। দেখো এখানে কি দিয়েছে, কাশিরাম দাসের নিবাস ছিল কিন্তু সিদ্ধি, তার সিদ্ধি গ্রামটা কিন্তু আসল নাম সিদ্ধি, কিন্তু ওটাকে সিঙ্গি বলেও কিন্তু উচ্চারণ করা হয় বা ডাকা হয় বা জানা যায়। তাহলে এরা কিন্তু পরিকল্পনা করে বা এটা কিন্তু কৌশল করে কি বলছে না, সিদ্ধিটা না দিয়ে শুধু সিঙ্গি দিয়েছে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু অনেকে ভুলটা করে, কারণ এখানে এরা কি করবে, চালাকি করে কিন্তু যা কিন্তু তোমার মানে মেন নাম, সেই মেন নামটা বা মেন স্থানটার নামটা না দিয়ে কিন্তু একটা উল্টো কিন্তু যা কিন্তু তার সঙ্গে কিন্তু ডাকা হয় সেরকম একটা নাম দিয়ে দেবে। ঠিক আছে, তোমার কিন্তু তখন জটিল হয়ে যাবে। তাই তোমাকে জানতে হবে যে এটা সিদ্ধি গ্রাম মানে সিঙ্গি গ্রাম, এটা একই জিনিস। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকে সেইভাবে কিন্তু অনেকে হয়তো ভুল করেছিল বা ভুল করতে পারে আর কি। ঠিক আছে, না জীব গোস্বামী কবীন্দ্র বলে, জীব গোস্বামী কিন্তু এটা ভুল আছে, গোস্বামীকে হতো। ঠিক আছে, জীব গোস্বামীকে কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন কে? এটা বিদ্যাপতি। ঠিক আছে, তিন সঙ্গী এর শেষ গল্প জানি তোমরা সবাই জানো, যেটা কিন্তু চ্যানেল ল্যাবরেটরি হবে। ঠিক আছে, চলো তারপর দেখো আসছি। দেখো পাচ্ছি যে এখানে দেবেন্দ্র মঙ্গলের রচনাকারী, বলো তোমরা বলো কি হবে? উত্তর দেওয়া আছে, অবশ্য উত্তর দেওয়া আছে, চলো বলে দিন। দেবেন্দ্র মঙ্গল হচ্ছেন মোহিতলাল মজুমদারের লেখা, এটা তুমি জানো তোমরা সবাই জানো। এগুলো সব কিন্তু সহজ প্রশ্ন ছিল, 16 সালের প্রশ্ন, খুব টাফ ছিল না, খুব জটিল ছিল না, একদম কিন্তু আমার তো একটা প্রশ্ন আমি না পারা হতাম না, আমি যেটা দেখলাম আর কি। ঠিক আছে, কিন্তু এবার একটু টাফ দেবে, এবার কিন্তু মোটারেট হবে, মানে যেহেতু ও চাইবে ওরা যে পরীক্ষাতেই অর্ধেক বাদ চলে যাক। ঠিক আছে, কারণ ও চাইবে যে পরীক্ষাতে অর্ধেক বাদ গেলে কিন্তু ওদের বাছাই প্রক্রিয়াটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তা দেখো পাচ্ছি এখানে যে একে পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি যে দেবেন্দ্র মঙ্গলের রচনা করেছেন মোহিতলাল মজুমদার। বললাম আমি তোমাদেরকে, যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল তিনটা পুরুষের কিন্তু এখানে কথা আছে এখানে। ঠিক আছে, কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের কিন্তু নাট্য রচনা স্পৃহা জায়গাটা রত্নাবলী হবে, এটা কিন্তু অনেকে কিন্তু ভুল করে কুলীন কুল সর্বস্ব করে দেয়। বলো তো কেন হবে না কুলীন কুল সর্বস্ব? বলো কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের কিন্তু নাট্য রচনা স্পৃহা জায়গাটা কিন্তু অনেকে কুলীন কুল সর্বস্ব করে দেয়, কেন হবে না বলো? কে পারবে বলতে? কে পারবে বলতে কুলীন কুল সর্বস্ব কেন হবে না? কেন রত্নাবলী? কারণ নাটকটা দেখতে গেছিল তোমার রত্নাবলী নাটকটা মধুসূদন দেখতে গেছিল তো। হ্যাঁ ঠিক, আর কুলীন কুল ওটা কি হবে তাহলে? ওটা কি হবে? কুলীন কুল ওটা তো রাজনারায়ণ ওর লেখা কিন্তু কি ওটা কি প্রথম নাটক না প্রথম বাংলা নাটক, কি কোন জিনিসটা আর কি বলো? রামনারায়ণ তরফদার প্রথম নাটক হলো কুলীন কুল সর্বস্ব। হ্যাঁ ঠিক, ওটা দিয়ে বাংলা সাহিত্যের সৃষ্টি হয়েছে। ঠিক এটাই বলছিলাম, তাহলে ওটা দিয়ে কিন্তু বাংলা নাটকের সূচনা হচ্ছে। ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু এটা নয়, মনে রাখবে এটা। তাহলে কিন্তু রত্নাবলী দেখতে গিয়ে কিন্তু তার কিন্তু নাটক লেখার কিন্তু স্পৃহা জেগেছিল, কুলীন কুল সর্বস্ব নয়। ঠিক আছে, বোঝা গেছে না? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প কোনটি? রসকলি হবে, জানো তোমরা সবাই এটা। ঠিক আছে, তাদের পাচ্ছে এখানে যে গৃহদাহ উপন্যাসের প্রকাশকাল, কি একজন বলছিল স্যার সমস্ত কি প্রকাশকালকে দেখতে হবে? কেন দেখবে না? প্রকাশকাল এখানে আসার বিষয়টা, তাই না? আমাকে একদিন মেসেজ করে বলছিল, কে বেশ বলছিল যে স্যার প্রকাশকাল কি করে মনে রাখবো, একটা ট্রিক্স আছে আমি মনে রাখবো, আমি বলে দেবো। ধরো একটা কিন্তু কোনো কবির বা কোনো কিন্তু নাট্যকারের
নাটক বা কোনো কিন্তু লেখা দেখছি যে একই সাল রয়েছে, এরকম একই 19 সালটা কিন্তু একই রয়েছে, 19টা কনস্ট্যান্ট। তাহলে এই 19টা কনস্ট্যান্ট রয়েছে, তা তুমি কিন্তু এই যে 20, 21, 22, 23 যে থাকে, তুমি ওইটা মনে রাখো, 20, 21, 22, 23 করে এটা বাদ দিয়ে দাও, এটা কনস্ট্যান্ট নিয়ে নাও 1900 সালটা, ঠিক আছে? তাহলে তোমার সহজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম মনে রাখতে হবে, তোমাকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি দেখো যে পর রয়েছে, হয়তো জাম্প রয়েছে, ধরো 1920, 1922, 1924 রয়েছে, তুমি কি করবে না, 1900টা বাদ দিয়ে দেবে, 20, 22, 24, 28 এরকম নিয়ে নেবে, ঠিক আছে? এটা কি মালা মতন করে নিলে তোমার হয়ে গেল। বুঝা গেছে কি বললাম আমি? ডালিয়া, তুমি তো বলছিলে না যে স্যার সাল্লা কি মনে রাখবো, তাই না? হ্যাঁ স্যার, আমি মেসেজ করেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো ওইগুলো কিন্তু ওইভাবে করবে। হ্যাঁ, তুমি কিন্তু ওই যদি দেখো যে 1900 সালটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, তাহলে তুমি কিন্তু ওটা বাদ দিয়ে দেবে, 20, 22, 23, 24 মনে রাখবে, ঠিক আছে? ওটা আমি বলে দেবো, আরো একাধিক টেকনিক আছে, সব বলে দেবো আমি ক্লাসের মধ্যে, সব বলে দেবো, ঠিক আছে? তাহলে তোমাদের পরিষ্কারটা হয়ে যাবে তখনই, ঠিক আছে? এখন কিন্তু হবে না, যেহেতু প্রশ্ন নেই এখানে, ঠিক আছে? চলো, গৃহদাহ উপন্যাসে কিন্তু প্রকাশকাল কত ছিল না, 1920 সালের 20 মার্চ ফাল্গুন 1326। কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম? জানো তোমরা, চক্রবাক, ঠিক আছে, 1929 সালে, ঠিক আছে? এগুলো সব ছিল 2016 সালের প্রশ্ন, ঠিক আছে? এবার দেখো আসছি যে তাহলে ব্যাকরণে কি পড়বো আর কি পড়বো না, কতটুকু পড়বো, ঠিক আছে? দেখো আসছি, ব্যাকরণে কিন্তু তোমাদের মানে যদি তুমি চাও যদি যে আমরা কিন্তু বাছাই করে পড়তে পারো, কোন চাপের নেই। যেমন দেখো আছে এখানে যে ধ্বনি থেকে কি আসবে, ধ্বনি থেকে দেখো আছে যে বিশেষ জায়গাগুলো দেখতে হবে, কিগুলো না, সম্মুখ পোষ্ঠিত ধ্বনি, সম্মুখ স্বর কোনগুলো, কোনগুলো কিন্তু পোষ্ঠিত স্বর, কোনগুলো পশ্চাৎ, ঠিক আছে, কোনগুলো কিন্তু কুঞ্চিত, আবার কেন্দ্রীয় স্বর, মধ্য স্বর, ঠিক আছে, আর কি না উচ্চ সংবৃত্ত, ঠিক আছে, নিম্ন বিবৃত, এগুলো সব দেখতে হবে তোমাদের। এটা কিন্তু এগুলো সব কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, বা তোমাদের আমি গ্রুপে দিয়ে দেবো, এটা তোমরা কিন্তু ভালো করে এটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? চলো, তাহলে এইগুলো আমাদের দেখতে হবে, এর মধ্যে কিন্তু প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? চলো, এখানে দেখো এবার ধ্বনি পরিবর্তন আসছে, এখানে ঠিক এর মধ্যে কিন্তু প্রশ্ন আসবে, এর মধ্যে কিন্তু আসছে, এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে? দেখে নেবে একটু, দেখি প্রশ্ন, দেখি কি প্রশ্ন আসছে, দেখি। চলো দেখো প্রশ্ন পাচ্ছে এখানে কি, হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ চলো দেখো পাচ্ছি এখানে সন্ধি সমাস, শব্দ গঠন, বাংলা শব্দ ভান্ডার, শব্দ পদ, কারক, বাক্য, বাচ্য, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিনা নির্ণয় করতে বেশি তোমাদের নির্ণয় করতে হবে। আর কি করতে হবে না, কোন কারকের কিন্তু উদাহরণটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এদের ধারণার উপর কিন্তু তোমার জোর দিতে হবে, ঠিক আছে? যেমন পাচ্ছি এখানে যে বিগত বছরের প্রশ্ন, দেখো 2016 সালের প্রশ্ন এগুলো। তো পদ্ম থেকে পদ্ম, বলো এটা কি হচ্ছে? কুতুবুদ্দিন আছো? কুতুবুদ্দিন রয়েছো? কুতুবুদ্দিন যে থাকো তো বলো। চলো দেখো, এখানে আমি আগের দিন ক্লাসে বলেছিলাম ধ্বনি পরিবর্তন, এটা কিন্তু প্রগত সমীভবন, তাই তো? যেহেতু আগের দটা পরের মটাকে সমান করে নিচ্ছে, বা একই বা প্রায় একই করে নিচ্ছে, তাহলে এখানে আগের দটা পদ্মের, দেখো দয়ে ম যেটা রয়েছে না, ওই দটা আগের দটা কিন্তু পরের মটাকে কিন্তু কিনা প্রায় সমান বা একই বা সমান করে নিচ্ছে, নিয়ে দ করে নিচ্ছে, পদ্ম হয়ে যাচ্ছে, দয়ে হয়ে যাচ্ছে। যেহেতু এই যে আগের দটা পরের মটাকে কিন্তু কিনা একই করে নিচ্ছে, এই জন্য কিন্তু কিনা প্রগত সমীভবন হচ্ছে। আর যেহেতু ব্যঞ্জন ধ্বনি এগুলো, ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি আর কিনা আগেরটা পরেরটাকে সমান করছে বা প্রায় সমান করছে, ঠিক আছে? তাই এটা কিন্তু হয়ে গেল কিনা প্রগত সমীভবন। আমি আগের দিন ক্লাস নিয়েছি, ক্লাসটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে, যারা দেখোনি দেখে নেবে, ওখানে কিন্তু পুরো পরিষ্কার করা আছে, একদম পুরো পুতুল করে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে? চলো, বিপ্রকর্ষ, দেখো বিপ্রকর্ষের অন্য নাম, এটি কিন্তু একটা ট্রিক্স করেছিল ওরা, কিন্তু স্বরভক্তি এবং এই যে মধ্যস্বরাগম দুটোই কিন্তু অপশনে দিয়ে দিয়েছিল। তাহলে এই প্রশ্নগুলো তোমরা যে কোনো একটা করবে, ভালো বোঝো কি বলছেন? ধরো তুমি দেখলে প্রশ্ন কেমন দিয়েছিল যে স্বরভক্তি বিপ্রকর্ষ এর অন্য নাম কি। এবার অপশনে দেওয়া আছে যে স্বরভক্তি, মধ্যস্বরাগম, ঠিক আছে, এর সব দেওয়া আছে। তাহলে তোমরা ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো করবে না, যে কোনো একটা করবে, না তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে বা তোমার প্রশ্নটা কিন্তু যাবে, ঠিক আছে? তাহলে তোমার জানো যে তুমি কিন্তু হয় স্বরভক্তি, নাহলে কিন্তু মধ্যস্বরাগম, যে কোনো একটা কিন্তু তুমি টিক মার্ক দেবে বা কিন্তু ওই ভরাট করে দেবে, তাহলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু দুটোই করবে না। আর তারপরে কি হবে, তারপর যখন ওটা কিন্তু অ্যান্সার কি দেবে, তুমি তখন চ্যালেঞ্জ করবে,
যে এটা কিন্তু স্যার এটা ভুল আছে কোশ্চেনটা, এটা কিন্তু এরকম হতে পারত। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে ওইখানে পরীক্ষার হলে ভুলটা করো না, পরীক্ষার হলে ভুলটা করলে কিছু করার নেই। কিন্তু তুমি যদি কিন্তু ঠিকঠাক করে আসো, পরে যদি কিন্তু কিনা কোশ্চেন ভুল থাকে তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারছো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মোরা লোকে কথা কয় না, কোন বিভক্তি দেখো, কর্তা এ হবে, লোকে, তাই তো, লোকে এ আছে। ঠিক আছে, মোরা কে না মোরা লোকে, তাই তো, এখানে কিন্তু কর্তা এ হবে। ঠিক আছে স্যার এটা এটা কোনটার উপর দাগ দিয়ে স্যার হ্যাঁ, বিভক্তিটা করলে বুঝতে পারবো। লোকে এটা আমারও কোশ্চেন ছিল স্যার, মরা লোকে অ্যাকচুয়ালি এটা তো দাগ দিয়ে নেই স্যার, কি করে বুঝবো এরকম যদি প্রশ্ন আসে? হ্যাঁ, তোমাদের এইগুলো একটু জটিল হয়। দেখবে যে তোমাদের এই যে কর্তা এ দিচ্ছে, দেখো কোথায় যদি দেয়, তো কোথায় তো আর এখানে এ নেই। ঠিক আছে, দেখবে সবগুলো কিন্তু এ ছিল, এখানে বিভক্তিগুলো সব কিন্তু এ আছে, দেখবে। ঠিক আছে, দেখেছো তুমি প্রশ্নগুলো যে এখানে কিন্তু কোনো আ বা শূন্য বিভক্তি কোনো নেই। স্যার এখানে হ্যাঁ বলো। না স্যার, এখানে চারটে অপশন ছিল, কর্তা এ বিভক্তি, পরে এ বিভক্তি, পরনে এ বিভক্তি এবং অধিকরণ বিভক্তি, চারটে অপশনে এ বিভক্তি ছিল স্যার। হ্যাঁ, ওই জন্য তো তাহলে বলছি যে যদি শূন্য হতো তাহলে তো তোমার কোথা তো হতো, কোথা শূন্য হতো, তাই না? কিন্তু স্যার এর মধ্যে তো কোনো দাগ দিয়ে থাকে না, ওটাই তো মুশকিল বিষয় যে তোমাকে ওটা দেখতে হবে যে তোমার কিন্তু বিভক্তিটা কি দিচ্ছে ওরা। ঠিক আছে, একই যদি থাকে তাহলে ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যেমন এখানে ধরো এ আছে, তাহলে এ কিন্তু লোকে, একমাত্র এ কিন্তু কিনা লোকেই আছে। ঠিক আছে, তো এটা কিন্তু লোকেইটা হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে কি বললাম আমি? এখানে তো একমাত্র এই বিভক্তি কিন্তু লোকে আছে। ঠিক আছে, না আমি বলতে বলো বলো বলো, তুমি বলো। আমি বলতে চাইলাম স্যার, চারটে অপশনে এ বিভক্তিতেই ছিল। হ্যাঁ, 2006 প্রশ্নতে চারটে অপশনে এ বিভক্তি ছিল স্যার। এবার বিষয় হচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে না যে কোনটার জন্য। ওটা কি তুমি সেই প্রশ্ন দেখেছো? ওটা অরিজিনাল প্রশ্নটা ওখানে দাগটা থাকবে মনে হচ্ছে, নাহলে কিন্তু হবে না, ওটা বোল্ড হয়ে যাবে, বোল্ড করা যাবে। এই প্রশ্নগুলো কিন্তু সব কিন্তু সেই অন্যান্য কোচিং এরিয়া, তো এখানে কিন্তু হয়তো নেই, কিন্তু এটা বোল্ড রইবে। ঠিক আছে, কোনো চাপের নেই তোমার, বুঝা গেছে? বোল্ড করা রইবে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। দেখো আসি, তারপরে দেখো যে অভিশ্রুতির উদাহরণ, দেখো বানিয়া থেকে বেনে হবে, বানিয়া থেকে বাইন্না থেকে বেনে। ঠিক আছে, বেলা যে পড়ে এলো জলকে চল, বলো এটা কেন, কি হচ্ছে বলো, কেন এই কারণটা হচ্ছে, কেন হচ্ছে কারণটা বলো। আমি তো লেখা তো আছে নিমিত্ত কারক, কিন্তু কেন হচ্ছে বলো। না ওটা বলছি না, আমি বলছি যে বেলা যে পড়ে এলো জলকে চল, এটা কেন নিমিত্ত কারক হলো, কেন হলো? কারণ জল আনার নিমিত্তে কিন্তু যাওয়া হচ্ছে, তাই তো। তাহলে এখানে জলকে চল মানে জল আনতে যাবে, জল আনার নিমিত্ত হচ্ছে, তার নিমিত্ত কারক এখানে, তাহলে নিমিত্ত এলেই কিন্তু তা হয়ে যাবে, তাই তো। দেখো স্থান হবে, বিদ্যমান হবে, তাই তো, এটা জানো তোমরা সবাই। তো এই ধরনের প্রশ্ন আসছে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত। কারো কোনো ডাউট আছে এখানে? কোনো আছে ডাউট এখানে? কারো কোনো ডাউট? আর এটা ধরো, এটা অনেকেই বলছে যে চাপ লিখছে খুব, স্যার খুব চাপ লাগছে, খুব কিন্তু চাপ নিয়ে নিচ্ছে। এটা কোনটা না, সাহিত্যের রূপরীতি প্রশ্ন আসেনি, হয় একটা প্রশ্ন এসেছে, নাহলে কিন্তু আসেনি, চাপ নেওয়ার কোনো ব্যাপারেই নেই। ঠিক আছে, আমাকে সবাই স্যার সাহিত্যের রূপরীতি কি করবো, এখানে খুব চাপ লাগছে, কোনো ভালো বই নেই, কোনো কিছু নেই। বই আছে, কুন্তল চট্টোপাধ্যায়ের বইটা কিনবে, হ্যাঁ এটা কিন্তু ভালো বই, ওখানে ওটা কিনবে। আর মিহির চৌধুরী কামিল একটা বই আছে, এই বইটা কিনতে পারো, ওটা কিন্তু লিমিটেড রয়েছে, যেমন ধরো এখানে ট্র্যাজেডি, কমেডি, মহাকাব্য এগুলো রয়েছে, কিন্তু বাকিটা কিন্তু কুন্তলেই আছে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে কিনবে, তা হচ্ছে না কুন্তল চট্টোপাধ্যায় কিনতে হবে, ওটা কিন্তু সব আছে একদম, কুন্তল চট্টোপাধ্যায় কিনবে। ঠিক আছে, তারপর চাইলে কিন্তু কিনতে পারো মিহির চৌধুরী কামিল্লা। ঠিক আছে, চলো দেখো আসছি বারে, দেখো যে এখানে তাহলে কি করব না, এখানে আমাদের পড়তে হবে। কিছু বলছো শান্তনা, কিছু বলছো? বললাম স্যার অশোক কুমার মিশ্রের
ওই বইগুলো দেখো না, ঠিক আছে? ওই বইগুলো অশোক কুমার মিশ্রের বইগুলো দেখো না, ওগুলো কি সম্পাদনা বই বেশি ফলো করো না। কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু তুমি কুন্তল দেখবে, কুন্তল চট্টোপাধ্যায় না, বইটা কিন্তু স্ট্যান্ডার্ড বই একটা, ওটা ফলো করা হয় এই ক্ষেত্রে। আর মিহির চৌধুরী কামিলা দেখবে, ঠিক আছে? বাকি অন্য কোনো বই অনেক ভুল টুল থাকে তো তোমার সমস্যা হবে, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? এখানে কুন্তল চট্টোপাধ্যায় দাদা, আমি দেখো, আমি কাউকে মানে খারাপ বলছি না, আমি কাউকে খারাপ বলছি না যে এর বই খারাপ, ওর বই খারাপ, ওর পড়বে না, ঠিকই আছে। কিন্তু হয়তো প্রিন্টিং মিস্টেক আছে, অনেক জায়গায় প্রিন্টিং মিস্টেক হতে পারে, তাই তো? বা হয়তো ছাপার ভুল হয়েছে, ঠিক আছে, হতে পারে। কিন্তু অনেক ভুল রয়েছে ওখানে, ঠিক আছে? তোমরা যেটা কিনবে কুন্তল চট্টোপাধ্যায়টা কিনবেই, অবশ্যই মাস্ট কিনবে, ঠিক আছে? আর কিন্তু পারলে কিন্তু মিহির চৌধুরী কামিল্লা সাহিত্যের রূপরীতিটা কিনবে, ঠিক আছে? এই দুটো কিনলেই হয়ে যাবে। এই দুটো কিন্তু মিলিয়ে পড়লে এখানটা হয়ে যাবে। বেশি প্রশ্ন আসে না, একটা করে প্রশ্ন আসবে। বেশি প্রশ্ন যেমন ধরে বলছে যে যন্ত্রণা ট্র্যাজেডি কোনটা, 4-8টা ধরো অপশন দিয়ে দিয়েছে, ABCD করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইভাবে তোমাকে আসবে, ঠিক আছে? বললো যে এখানে কিন্তু কি না বলা হলো এখানে প্রেমের ট্র্যাজেডি কোনটা, তাহলে এইভাবে তোমাদের আসবে আর কি। মানে এগুলো কিন্তু এরকম কোনো জটিল প্রশ্ন আসবে না, ঠিক আছে? চলো দেখি এবার দেখো তাহলে আমাদের কি হবে। এবার আসছি আসল বিষয়টা, যে তাহলে তো স্যার আমাদের তো হাতে সময় নেই, তা আমাদের 60 দিন মাত্র সময় রয়েছে, কি করে পড়বো? এত বড় সিলেবাস, সমুদ্র মতো সিলেবাস, খুঁজে পাচ্ছি না যে কি কোথায় কি করবো, মাথা গোলমাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? রাতে ঘুম হচ্ছে না, ঠিক আছে? সবাই এরকম বলছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো অনেকেই, ঠিক আছে? রাতে তো ঘুম হচ্ছে না, একদম 30 দিন তো পেরিয়ে গেছে, এখন আর 60 দিন মাত্র বাকি আছে, ঠিক আছে? এই 60 দিনের মধ্যে কি করে করবো সিলেবাসটা কভার? তো আমাদের একটা কিন্তু এখানে স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ঠিক আছে? তো এখানে 10 দিন দিচ্ছে, এটা কিন্তু তোমার 11 দিন নেবে, হ্যাঁ? তো দেখো আমাদের এই স্কুল পাঠ্য বইটা যদি তোমরা চাও এই 10 দিনের মধ্যে কিন্তু কভারটা করে নাও। আমি বলেছিলাম আগেই যে তোমরা 10 দিনের মধ্যে কভার করে নাও, ওটা কিন্তু আমি করাবো না, ঠিক আছে? এবার আছে যে সাহিত্যের ইতিহাস, তাহলে প্রাচীন ও মধ্যযুগটা কিন্তু আমাদের লাগবে 11 দিন, ঠিক আছে? 11 দিন লাগবে। কোথায় কি করবো দেখো, এখানে কি করতে হবে না, আমি আগেই বলে দিচ্ছি, সব দেখানো হয়েছে যে কোথায় কি পড়বে। এবার আমরা দেখবো যে কোনটা আমরা কতদিন নেব, ঠিক আছে? চলো দেখো এখানে রয়েছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা কিন্তু সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন ও মধ্যযুগের ক্ষেত্রে চর্যাপদটা নেব একদিন নেব চর্যাপদ, ঠিক আছে? কি করব আমি বললাম, ভিতরে যাওয়ার দরকার নেই, একদম ভিতরে গিয়ে পদগুলো পড়তে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? দরকার নেই, ঠিক আছে? বাকি দেখবো কবি, কাব্য, তার কিন্তু প্রকাশকাল, মন্তব্য, ঠিক আছে? এসব এইগুলো বা তার যেটা কিন্তু তত্ত্ব রয়েছে সে তত্ত্ব দেখবো, ঠিক আছে? তো ওখানে ছন্দ অলঙ্কার দেখবো, কি ছন্দ অলঙ্কার রয়েছে, ঠিক আছে? ওটা কিন্তু দেখবে কাব্যর কোন রীতি এখানে রয়েছে, ফলো করা হচ্ছে, ঠিক আছে? ওগুলো সব দেখবো ওগুলো। কতজন পদকর্তা আছে, ওদের কতগুলো পদ আছে, ঠিক আছে? এর যে গূঢ় যে অর্থগুলো তা দেখতে হবে আমাদের, ঠিক আছে? সব দেখতে হবে এগুলো। এবার যদি শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কিন্তু একদিনেই হয়ে যাবে, এখানে কিন্তু আর ভিতরে যাব না, ওই শ্রীকৃষ্ণ কীর্তন ভিতরে কিন্তু যাব না আমরা, ওখান থেকে প্রশ্ন হবে না। তাহলে কি করতে হবে আমাদের, কিন্তু করতে হবে যে বাহ্যিকগুলো দেখো, প্রকাশকাল, ঠিক আছে? কবি এবং তার কাব্য সম্পর্কে যে মন্তব্য, তার যে প্রকাশকাল, তার যে কিন্তু বিষয়গুলো রয়েছে, কোথায় কি রয়েছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? দেখবো এগুলো, ঠিক আছে? তাহলে আসি যে চণ্ডীদাস, বিদ্যাপতি এবং গোবিন্দ দাস, এইগুলো কিন্তু কিনা আমাদের 4 দিন লাগবে, ঠিক আছে? 4টা রয়েছে, 4 দিন নয়, 2 দিন লাগবে সরি। তো চণ্ডীদাস দেখো এখানে দিয়ে দিয়েছি, আমি উল্লেখ করে দিয়েছি। এখানে দ্বারা ইয়েটা একটু ঢেকে গেছে আর ওই জন্যে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ চলো দেখো এখানে পাচ্ছি যে চণ্ডীদাস আর বিদ্যাপতি কিন্তু আমরা নেব একদিন, এটা একদিন নেব। জ্ঞানদাস আর গোবিন্দ দাস নেব কিন্তু একদিন, 2 দিন হয়ে গেছে আমাদের। তাহলে আমরা একদিনের মধ্যে কিন্তু এটা শেষ করব, এই দুটো, আর একদিনের মধ্যে কিন্তু এটা করব, ঠিক আছে? এখানে কিন্তু কি করতে হবে না, বললাম আমি যে পদগুলোকে তোমার ভালো করে দেখতে হবে, এখানে তোমাদের পদগুলো মাস্ট দেখতে হবে, ঠিক আছে? পদের ভিতরে কিন্তু তোমাকে যেতে হবে, মানে পদের ভিতরে না গেলে তুমি কিন্তু পারবে না, ঠিক আছে? তাহলে আসি যে মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকর, এখানে কিন্তু 3 দিন লাগবে আমাদের, ঠিক আছে? 3 দিন সময় আমরা নেব আমরা, ঠিক আছে?
কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, এগুলো কিন্তু একদিন আমরা নেব, ঠিক আছে। বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ একদিন নেব, ঠিক আছে। আলাউল, দৌলত কাজী একদিন নেব। রামপ্রসাদ সেন, কমলাকান্ত কিন্তু আমরা একদিন নেব, ঠিক আছে। ওদের আসছি এদিকে যে আধুনিক যুগে, এখানে কিন্তু আমার সময় বেশি দিতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন জটিল হয়। কারণ প্রাগাধুনিক তো সবাইকার ভালো করে পড়া আছে, কিন্তু ওই যে সমস্যা কোথায়, সমস্যা হয় কিন্তু এই আধুনিক যুগে, ঠিক আছে। কারণ এখানটা অনেকেরই কিন্তু গ্যাপ রয়েছে, ঠিক আছে, ডিস্টেন্স বা অনেক ফাঁক রয়েছে আর কি। অনেকেই হয়তো সেরকম ভাবে পড়নি, তাই তো পড়নি বা পড়া হয়নি, সময় পাওনি, বা যে কোনো একটা কিছু হয়েছে আর কি, ঠিক আছে। চলো দেখো পাচ্ছি এখানে দেখো আজকে গদ্য সাহিত্যের ক্ষেত্রে, প্রবন্ধ সাহিত্যে কিন্তু বিদ্যাসাগর আর বঙ্কিমচন্দ্র একদিন নেবো আমরা, ঠিক আছে। দেখো রবীন্দ্রনাথ আর প্রমথ চৌধুরী কিন্তু একদিন নিচ্ছি আমরা। এইভাবে কিন্তু দেখো 4 দিন আমরা কিন্তু পুরোটাকে ভাগ করছি প্রবন্ধ সাহিত্যটা, ঠিক আছে। ঠিক তেমনি কাব্য সাহিত্য দেখো এখানে কিন্তু আমরা কিন্তু 5 দিন নিচ্ছি ভাগটা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এটা কিন্তু 18 দিন সময় নেবো মোট, পুরো ভাগটা দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা করবে, এইভাবে তোমাদের করতে হবে। হ্যাঁ বলো বলো বলো। বলছি আপনি যখন এগুলো আমাদের এর মধ্যে এক্সাম নেবেন স্যার? হ্যাঁ আমি এগুলো তোমাদের পড়াবো, বোঝাবো, তারপরে আমাদের কিন্তু রাত্রে এক্সাম নেবো, হ্যাঁ ঠিক আছে। তবে তোমাদের যেটা হবে, আপনি এক্সাম হ্যাঁ বলো বলো বলুন আপনি বলুন। তোমাদের কিন্তু পার ডে ক্লাস হবে, ঠিক আছে, কোনো দিন বন্ধ হবে না, ঠিক আছে। ক্লাস করবে, ক্লাসের পর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, যাতে তোমাদের ওই ক্লাসে কতটা মনে রইলো তা দেখার জন্য, ঠিক আছে। যদি তোমার দেখো যে ওখান থেকে ভালো প্রশ্ন তুমি উত্তর পাচ্ছ, তোমার কিন্তু কিনা পড়তে খুব কম হবে, তাহলে এটা কি বললাম আমি। তুমি যে দেখো আমার ক্লাস থেকে যদি কিন্তু উত্তর ঠিকঠাক হচ্ছে, ওকে স্যার, আপনি কি ডিজিটালি কোনো মানে পরীক্ষা নেবেন না? নিলে খুব ভালো হতো স্যার আমাদের অ্যাপে হবে, হ্যাঁ অ্যাপে কিন্তু প্রশ্ন তোমার দেওয়া হবে, অ্যাপে কিন্তু তোমরা দেবে, হ্যাঁ টেস্ট। প্লিজ স্যার আমাদের জন্য এটা অ্যাভেলেবল করিয়ে দেবেন আপনি। মানে আমরা একটা করে আপনি যে টপিকে পড়াবেন সেই টপিকটা অনুযায়ী আমাদের উপরে পরীক্ষা নেবে স্যার। আমরা একটু সঠিক মানে আমরা পারবো না, আমাদের মানে কনফিডেন্টটা গ্রো হবে। তোমাদের 60 দিনেই পরীক্ষা হবে, 60 দিন ক্লাস হবে, 60 দিনেই পরীক্ষা হবে, হ্যাঁ তোমাদের কোনো চাপ নেই, ঠিক আছে। স্যার বলছে ক্লাস হবে? হ্যাঁ প্রতিদিনই হবে, তোমার চাইলে করতে পারো, না করলে কিন্তু দেখে নেবে, আমাদের ইউটিউবে থাকবে বা আমাদের অ্যাপে থাকবে, ঠিক আছে। ওখানে তোমরা কিন্তু রেকর্ড পেয়ে যাবে বা রেকর্ড দেখে নেবে, ঠিক আছে, বুঝা গেছে। অ্যাপে রেকর্ড রয়েবে, দেখে নেবে, বা আমাদের ইউটিউবে রয়েবে, যারা কিন্তু কোর্সটা বাই করছো না। কিন্তু তোমাদের যারা কোর্সটা বাই করছো না তারা কিন্তু সমস্যা হবে, তোমাদের কিন্তু টেস্ট হবে না, কারণ অ্যাপ ছাড়া কিন্তু কোথাও টেস্ট হবে না, ঠিক আছে। তাহলে 100 টাকা দেখতে যাবে না, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাপটা নেবে, ঠিক আছে। অ্যাপটা নিয়ে কিন্তু কিনা টেস্টটা দেবে, টেস্টটা কিন্তু মাস্ট তোমাদের প্রয়োজন। টেস্টে তোমার কিন্তু কিনা এগিয়ে নিয়ে যাবে যে তোমার কিন্তু কতটা ঠিকঠাক পড়া হচ্ছে কিনা হচ্ছে না, ঠিক আছে, বুঝা গেছে। তাই তোমার টাকা দেখতে যাও না, তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। 100 টাকা তো এমন তো কোনো টাকা নয় যে তোমরা কিন্তু এমনিতে টাকাটা কিন্তু এদিক ওদিক ব্যয় করে দাও, ঠিক আছে, বুঝা গেছে। চলো না স্যার অবশ্যই আমি বুঝতে পারছিলাম না তাই চলো আসি যে নতুন দিগন্ত বা অনুবাদ অনুষঙ্গে আসছে। এখানে দেখো আমরা পাচ্ছি যে মোট 8 দিন নিচ্ছে আমার সময়। এই যে ভারতের পার্টটা নিচ্ছে আমরা কিন্তু 4 দিন, আর আন্তর্জাতিক পার্টটা নিচ্ছে আমরা কিন্তু 4 দিন, ঠিক আছে। এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার দেখা আছে না ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এটা কিন্তু একদিন তোমরা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু আমার সময় হচ্ছে না, আমি সময় পাচ্ছি না বলে আমি কিন্তু কম সময় দিয়েছি। তোমরা কিন্তু একদিন করো না, এটা কিন্তু একটা যদি তোমার কিন্তু ট্রান্সলেশন ভুল হয়ে যায় তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই তোমরা কিন্তু প্রতিদিন সকালে একটা করে করবে, 60 দিন কিন্তু 60টা বুঝা গেছে। আমার যেহেতু সময় ছিল না বলে আমি একদিন লিখে দিয়েছি। কিছু বলছো অজিতা? তুমি লিখে দাও, আমি শুনতে পাচ্ছি না, মানে পুরোটা কেমন আওয়াজ আসছে। হ্যাঁ তুমি লিখে দাও, আমি দেখে নিচ্ছি, আওয়াজ আসছে, ঠিক আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 বলো। হ্যাঁ 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 বলছি আন্তর্জাতিক সাহিত্য, তার জন্য কোনো দেখো আমি রেফারেন্স বই আমি ফলো করি না, তো আমি কিন্তু ওই টেক্সটেই ফলো করি, যেটা মূল টেক্সট, ওখান থেকে আমি
প্রশ্ন তুলে আচ্ছা হ্যাঁ মানে টোটাল কোন বইতে পাবো আমি দীর্ঘদিন ধরে পড়াশোনার বাইরে আমি তোমাদের ওটা বলে দেবো, ঠিক আছে? অনুবাদ অনেকগুলো আছে বই, ঠিক আছে? আমি তোমাদের গ্রুপে তখন দিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা মানে আমার এক জায়গায় লেখা আছে, ঠিক আছে? লেখা আছে কতগুলো বই ওখানে আছো, ঠিক আছে? সব বই নেই, কতগুলো আছে, ঠিক আছে? সব তো কেনা সম্ভব নয়, ঠিক আছে? তো চলো, মোটামুটি আমার 5-6টা বই আছে ওই ধরনের বই, ঠিক আছে? কিন্তু অনেকগুলো বই আছে ওই ধরনের, ঠিক আছে? চলো, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ? দেখো আসছি এবার ব্যাকরণে। দেখো ব্যাকরণে কি করবো না, আমরা কিন্তু এখানে 22 দিন নেবো, কারণ এখান থেকেই 50% নাম্বার এখানে রয়েছে। তোমাদের 9-10 ক্ষেত্রে 50টা যদি প্রশ্ন নাই হয়, অন্তত 30টা প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে হবে। বা তোমাদের যদি কিন্তু কি না 50টা তো হবে না, 25টা কিন্তু হবে এখান থেকে, ঠিক আছে? তো আমাদের করতে হয় ভালো করে, তাহলে এখানে কিন্তু বেশি সময় নেবো আমরা, ঠিক আছে? কি করব এখানে, আমরা কিন্তু বুঝবো বিষয়টা কি। কারক বুঝছি তো, কারকটা কি জিনিসটা, কোনটা কারকটা কি হচ্ছে, কি নিয়মে হচ্ছে, ঠিক আছে? নিয়ম বুঝবো। আর কি না, নিয়ম বোঝার পরে কিন্তু রাত্রেবেলা আমরা কি করবো না, ওগুলো কিন্তু নির্ণয় করতে হয় মাস্ট। কি করবো নির্ণয় না, আমরা কিন্তু কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনে নেবো, দেখে ফ্লিপকার্টে বা অ্যামাজনে রয়েছে প্রচুর, ঠিক আছে? এটা কিনে নেবে। ওখান থেকে র্যান্ডামলি কিন্তু 10টা বা 15টা কিন্তু মানে প্রশ্ন আমি নিয়ে নেবো, নিয়ে পরে কিন্তু ওগুলো আমি সলভ করবো। আমি তো নেবই, ঠিক আছে? তোমরা তাও করবে, তার বাইরেও করবে আর কি, ঠিক আছে? চলো তো পাচ্ছি এখানে যে এখানে আমরা নিচ্ছি ধ্বনি তত্ত্বটা, কিন্তু আমরা একদিন নিচ্ছি, ঠিক আছে? ধ্বনি পরিবর্তন কিন্তু আমাদের আগেই হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটা করে দেবো আমি এর মধ্যেই, ঠিক আছে? তো তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে বা অ্যাপে, কিন্তু আমি ওটা রেকর্ড যে ক্লাস রয়েছে ক্লাসটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ইউটিউবে এবং আমাদের অ্যাপে কিন্তু এই ক্লাসগুলো রইবে, রেকর্ড ক্লাসগুলো তুমি দেখে নেবে ওখান থেকে, হ্যাঁ? যেহেতু হয়ে গেছে আর নিচ্ছি না, ঠিক আছে? চলো, তো হচ্ছে না সন্ধি দেখো 3 দিন দিয়েছে সময়, এটা কিন্তু করাবো আমি একদম পুরো পাই টু পাই করাবো, এবং কিনা ট্রিক্সও বলে দেবো, ঠিক আছে? যে উপসর্গ অনুসর্গ এখানে দেখো 5 দিন নিয়েছে আমরা, ঠিক আছে? কারণ এখানে ধাতু প্রত্যয় একটা সময় লাগবে, ঠিক আছে? এইগুলো কিন্তু সহজ জিনিস। এই উপসর্গ অনুসর্গ কিন্তু সময় বেশি লাগবে না, এটা কিন্তু একদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু ধাতু আর প্রত্যয় কিন্তু সময় লাগবে, ঠিক আছে? চলো দেখো আসছি, এটা আসি না বাংলা শব্দভাণ্ডার কিন্তু একদিনই হয়ে যাবে, ঠিক আছে? আর দেখো আসি না বিশেষণ এগুলো 2 দিন লাগবে, ঠিক আছে? আর এখানে পাচ্ছি যে কারক অকারক সম্পর্ক, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, কারকটা কিন্তু করে দিয়েছি, তাও একদিন বুঝিয়ে দেবো। অকারক পদটা বলা হয়নি, ঠিক আছে? এটা দেখিয়ে দেবো এগুলো, ঠিক আছে? একদিন দেখিয়ে দেবো সময় করে ফাঁকা করে, ঠিক আছে? আজ না পরিভাষা, তাদের ব্যাখ্যা, সমাসটা, এটা কিন্তু 3 দিন নিয়েছি, বাক্য 3-4 দিন নিয়েছি, আর বাচ্য কিন্তু 3 দিন নিয়েছি। তো এইভাবে তোমাদের কিন্তু গাইড করা হবে। 60 দিন কিন্তু দেখবে, তোমরা হিসাব করে দেখবে যে 60 দিনে কিন্তু আছে, ঠিক আছে? তো এখানে 60 দিন কিন্তু তোমাদের এইভাবে গাইড করা হবে, তোমরা কিন্তু এইভাবে চলবে। আশা করি তোমাদের এইভাবে চললে তোমরা অবশ্যই এই এসএসসিটা বা এসএলএসসিটা পাস করতে পারবে, ঠিক আছে? কিন্তু বললাম যে শুধু পড়লেই হবে না, শুধু কিন্তু কিনা টেস্ট দিলেই হবে না, আমাকে সকালে পড়তে হবে, রাত্রে কিন্তু টেস্ট দিতেই হবে মাস্ট, ঠিক আছে? ভয়েস ব্রেক হচ্ছে না? হ্যাঁ হবে, একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, আর বেশি নয়, একটু দাঁড়াও, একটু সামান্য 5 মিনিট নেবো, ঠিক আছে? তো কি বললাম, এখানে তোমাদের কিন্তু সকালে পড়তে হবে, আর রাত্রে কিন্তু তোমাদের কিন্তু তা অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? না প্র্যাকটিস করলে কিন্তু তোমার কিন্তু কিনা হাতছাড়া হয়ে যাবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তাহলে ম্যানস না, এখানে ওমেন্সও হবে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস ক্যান মেক ম্যান পারফেক্ট, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু কিনা তোমাদের অবশ্যই কিন্তু কিনা অভ্যাস করতে হবে, প্রতিনিয়ত অভ্যাস করতে হবে। তার জন্য তোমরা কিন্তু 1টা বা 2টো কিন্তু কোশ্চেন ব্যাংক কিনে নেবে, বা কোশ্চেন সেট কিনে নেবে, ঠিক আছে? না পিডিএফ নোট আমি দেবো না, তোমাদের এটা কিনে নিতে হবে, কারণ আমি বলছি যে আমি কিন্তু ব্যাচেই করতাম, আমি প্রায় 250 জনে ঘুরিয়ে দিয়েছি। আমার কিন্তু বেশি টাকার জন্য আমি কিন্তু মরিয়া নই, টাকা আমার দরকার নেই, ঠিক আছে? আমার একটা প্রায় 4 লাখ 5 লাখ টাকা হতো, আমি যদি মানে ব্যাচটা আরম্ভ করতাম আর কি, প্রায় 4-5 লাখ টাকা হতো আমার, ঠিক আছে? কিন্তু আমি 250 জনে ঘুরিয়ে দিয়েছি এই জন্যই যে আমার কিন্তু নোট হবে না, কারণ আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ নোট ছাড়া দিই না। অন্য কোচিং 5-10 পাতা নোট দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু তোমার ওইখানে তোমার কিন্তু তোমাকে ফাঁকি দেওয়া হবে, তুমি কিন্তু ওখান থেকে পড়ে গেলে কিন্তু প্রশ্ন কিন্তু একটাও আসবে না, ঠিক আছে? তাহলে তুমি ওই যে দেখছি পুরো সাহিত্য ইতিহাস থেকে 50 পাতার নোট তোমার আসবে, একটা ধরো ঘনরাম চক্রবর্তী, ওখান থেকে 400 প্রশ্ন আমি করেছি, তোমার নোটটা তোমার দিয়ে দেখাবো তোমাদেরকে, যে ওখানে তোমাদের শুধু ঘনরামে কিন্তু
400-500 কিন্তু কিনা তোমার প্রশ্ন স্যার আপনার কাছে নোট তো তৈরি আছে, কিছু কিছু নোট তো আছে, সেগুলো তো দিতে পারেন আমাদের। কিছু কিছু নোট আছে, কিন্তু দেখো এগুলো তো আমি তো সেই রাত জেগে আর রাত দিন এক করে করছি, তো তোমরা কিন্তু একটা মিনিমাম টাকা দেবে, তোমরা নিয়ে নেবে। না আপনার সেটা যদি মনে হয় আপনার পিডিএফ আমাদের দিবেন, আপনার যদি কোনো মূল্য লাগে সে অবশ্যই দিতে হবে, সবাই হয়তো দিবে, রাজি হবে আশা করি। প্রত্যেকটা কিন্তু 50 টাকা করে রাখবো, ঠিক আছে? হ্যাঁ কেটে আসছে, হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু 50 টাকা করে রাখা হবে, ঠিক আছে? তোমরা কিন্তু দেখো আমি বলছি না যে তোমার সব কিনতে হবে, তোমার যেখানে সুবিধা হবে তুমি সেটা কিনবে, যেখানে তোমার অসুবিধা আছে সেখানে তুমি কিনতে যাবে না। ধরো তুমি দেখলে যে আমার কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, যদি তুমি দেখো যে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমার মনে হয় যে এটা প্রত্যেকেই উনি ঠিকই বলেছেন যে আপনার যেগুলো নোটস বানানো আছে আপনি আমাদেরকে বলবেন কিরকম ফিস দিতে হবে, অবশ্যই আমরা সেটা প্রোভাইড করব, এবং আমরা চাইবো আপনি ওগুলো পান স্যার। ঠিক আছে। তো দেখো আমি কিন্তু যেগুলো করছি অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? আমার চাপের নেই। তোমাদের একটা কিন্তু নোট কিন্তু 50 টাকা করে লাগবে। আমি তোমার বলে দিই, তোমার সব কেনার দরকার নেই, ঠিক আছে? যেখানে তোমার সমস্যা হবে, ধর তুমি পাচ্ছ না, ঠিক আছে, তোমার তথ্য নেই কোথাও, ঠিক আছে, তুমি বলে কিন্তু কিনে নেবে, যারা কিন্তু টাকা কিন্তু সমস্যা স্যার আধুনিক যুগের এখন নেই, তৈরি হচ্ছে, হলে আমি বলে দেবো গ্রুপ থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার ধরো আসছি অ্যাপে আসছে, যে অ্যাপটা কোথা থেকে কি পাবে দেখো, একবার দেখে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। দাঁড়া একটু ওয়েট করো, হ্যাঁ আমি এটা স্ক্রিনটা চেঞ্জ করে নিই। এটা কবে থেকে স্টার্ট করবে? 1 তারিখ থেকে আরম্ভ হবে। হ্যাঁ কবে থেকে ক্লাসটা স্টার্ট করবেন? 1 তারিখ থেকে। হ্যাঁ 1 তারিখ থেকে আরম্ভ হবে। হ্যাঁ 1/7/2025। রুটিন তোমরা কিন্তু অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে তোমরা নিয়ে নেবে। স্ক্রিন দেখাচ্ছে? দেখো তো স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখো তোমরা ওই অ্যাপটা যখন ওপেন করবে না, দেখো নিচে দেখো লাইভ ক্লাস দেখাচ্ছে, লাইভ ক্লাসেস, এখানে ক্লিক করবে, দেখবে যে এরকম একটা কিন্তু আসছে, ওয়াচ আসছে এরকম। এই ওয়াচে ক্লিক করে তুমি কি করবে না, দেখবে যে একটা তোমার জিমেলটা শো করবে। তোমার জিমেলটা দিলেই কিন্তু তুমি কিন্তু ওখানে ক্লাসে আক্ট জয়েন আসবে, আক্ট জয়েন করলেই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো ওইখানে কিন্তু তোমাদের ওইভাবে কিন্তু জয়েন করতে হবে। একদম ইজি ক্লাস করার একদম নিয়ম, কোনো কিন্তু ঝামেলা বা ঝঞ্ঝট কিছু নেই, ঠিক আছে? অ্যাপটা একদম ইজি আছে, ঠিক আছে? দেখো এখানে কি বললাম, যে এখানে লাইভ ক্লাসে ক্লিক করবে, লাইভ ক্লাসেসে নিচে একদম, ঠিক আছে? এখানে ওয়াচ আসবে, ওয়াচে ক্লিক করবে, তোমার জিমেলটা দেবে, ঠিক আছে? জিমেল দিয়ে পরে কিন্তু তোমার কিন্তু আক্ট জয়েন করবে, জয়েন করলে তুমি কিন্তু কিনা আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? এবার আসে তারপরে বিষয়টা, যে কি করে কিন্তু তোমরা ইয়ে নেবে, টেস্ট কি করে দেবে, তাই তো? দেখো আসছে, দেখো এই টেস্টের ক্ষেত্রে জটিল আছে, তো আমি বলেছি আমি তোমাদেরকে। দেখো তোমরা এইখানে মাই কোর্সেসে ক্লিক করবে, দেখা যাচ্ছে মাই কোর্সেসটা, এইখানে ক্লিক করবে মাই কোর্সেস। হ্যাঁ মাই কোর্সেস ক্লিক করে দেখবে একটা ভিউ কোর্সেস করবে, ঠিক আছে? ভিউ কোর্সেস করে দেখবে এরকম লাইভ কন্টেন্ট আর কিন্তু আসবে না, আসবে যে টেস্ট বলে। ওই টেস্টে তোমরা কিন্তু ক্লিক করবে। টেস্টে ক্লিক করলে কি হবে না, তোমাদের ওই টেস্ট একটা কিন্তু শো করবে এরকম। ওখানে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু অ্যাটেম্প্ট করবে। অ্যাটেম্প্ট করলে তোমরা কিন্তু না, ওখানে তোমরা কি করবে, একটা পারমিশন চাইবে যে মানে কন্টিনিউটা কিন্তু আসবে, ঠিক আছে? ওই কন্টিনিউ করলে তোমার কিন্তু কিনা ওই টেস্ট আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমাদের করতে হবে। নোট বা রুটিন কি করে নেবে দেখো, দেখে নাও এখানে, দাঁড়াও, এই কন্টেন্টে ক্লিক করবে, ঠিক আছে? কন্টেন্টে ক্লিক করবে এখানে, ঠিক আছে? ক্লিক করে দেখবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রুটিন কিন্তু রইবে, একটা ফোল্ডার রইবে। এখানে ফোল্ডারটা ক্লিক করবে, ওখানে কিন্তু একটা পিডিএফ রয়েছে, পিডিএফটা ক্লিক করবে, পিডিএফটা এরকম পিডিএফ রয়েবে, পিডিএফে ক্লিক করলে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু ওপেন হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, যে কিন্তু ওই কন্টেন্টে ক্লিক করবে, তারপর কিন্তু কি না এখানে দেখবে লেখা আছে বেঙ্গলি সাবজেক্ট রুটিন লেখা আছে, ওখানে ক্লিক করবে।
ওখানে ক্লিক করলে তোমার কিন্তু একটা পিডিএফটা আসবে, পিডিএফে ক্লিক করবে, পিডিএফটা ওপেন হবে, নিয়ে দেখো এখানে দেখো 3টে লাইন আছে না, এই 3টে লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু তোমার আসবে কিন্তু এখানে এক্সপোর্ট বলে, উপরে দেখো এখানে এক্সপোর্ট করলে তোমার কিন্তু ওটা ফোনে কিন্তু চলে যাবে বা ফোনে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো ওখানে তুমি ফোনে পেয়ে যাবে। ঠিক একইভাবে তোমার কিন্তু কিনা এইভাবে সবগুলো কিন্তু করতে হবে। দেখো এখানে দেখো টেস্ট দেওয়া আছে, টেস্টে কিন্তু এই অ্যাটেম্পটে কিন্তু ক্লিক করলে তোমার কিন্তু টেস্টটা আরম্ভ হয়ে যাবে। এরকম একটা অ্যাটেম্পট আসবে, হ্যাঁ, এখানে ক্লিক করলে তোমার কিন্তু আরম্ভ হয়ে যাবে টেস্ট, ঠিক আছে? তো যেহেতু এটা একটা অন্য মানে ব্যাচের কোর্সের মানে ওই জন্য বোঝাতে সুবিধা হচ্ছে না, ওই জন্য একটু জটিল লাগছে তোমাদের। তোমরা অ্যাপটা ইউজ করে দেখো, বুঝতে পারবে যে কিন্তু মানে কোনটা কিন্তু কিনা জটিল নয় আর কি, ঠিক আছে? এটা কিন্তু পিএসসির কিন্তু ব্যাচের কিন্তু পিডিএফ বলে তোমাদের একটু জটিল লাগছে, কারণ সময় পাই না আমি এটা করার জন্য, ঠিক আছে? কারণ এখন নোটের কাজ চলছে, তো তোমরা কিন্তু দেখবে একটু অ্যাপটা ভালো করে, এভাবে পারবে অবশ্যই। কোনো কিন্তু রকেট সায়েন্স নয় একবার যে খুব জটিল একবারে, ঠিক আছে? একটু ঘাটলেই পারবে, ঠিক আছে? তো এখানে রাখবো ক্লাসটা। কোনো ডাউট যদি থাকে তো বলো, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা যদি থাকে তো বলো। কারো কোনো জিজ্ঞাসা, কোনো প্রবলেম? স্যার আধুনিক যুগটা একদমই পড়া নেই, কমপ্লিট করতে পারবো তো এরকম একটা টেনশন লাগছে খুব। কিছু কিছু পড়া আছে, খুবই মনে হচ্ছে কিছুই পড়া নেই। আমি পড়াবো আধুনিক যুগ, কোনো চাপের নেই, পাই টু পাই বোঝাবো, ঠিক আছে? কোনো চাপের নেই, ঠিক আছে। তোমরা কাজ করবে তোমরা একটা কিন্তু খাতা কিনে রাখবে আর পেন লাগবে সঙ্গে, ঠিক আছে? যা বলবো লিখে নেবে, বা তোমরা ওই রেকর্ড ক্লাস থেকে পুশ করে করে ওই তথ্যগুলো লিখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। আর যারা একদম আর্থিক দিক থেকে খুব কিন্তু উইক রয়েছে, তারা কিন্তু অবশ্যই রেকর্ড ক্লাসটা কিন্তু থেকে ওই তথ্যগুলো লিখে নেবে, ঠিক আছে? তোমাদের নোট কিনতে হবে না তখন। কিন্তু দেখো একটা ক্লাসে তো সব তো তথ্য বলা যাবে না, দেখো 400 আছে প্রশ্ন, ওখানে তো 400 প্রশ্ন তো বলা যাবে না। আমি কিন্তু ওখানে ইম্পর্টেন্টগুলো বলবো, যেগুলো কিন্তু আসতে পারে, আসবেই আর কি, যেখানে সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু প্রশ্নগুলো আমি বলবো আর কি, ঠিক আছে? আমি ক্লাসের মধ্যে কিন্তু সব তথ্য কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ 400 কিন্তু প্রশ্ন উত্তর একদিন একটা ক্লাসের মধ্যে সম্ভব না, ঠিক আছে? তাই আমি যেগুলো কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে আসার, সেরকম কিছু কিন্তু বাছাই করে কিন্তু প্রশ্ন উত্তর কিছু কিন্তু তথ্য আমি তোমাদের কিন্তু সরবরাহ করবো বা বলবো, ঠিক আছে? বোঝা গেছে জায়গাটা? হ্যাঁ, এনরোলমেন্ট প্রসেসটা আমি বলে দিয়েছি, দেখো তোমাদের গ্রুপে বলা আছে, পুরোটা কিন্তু বলা আছে, হ্যাঁ, দেখে নেবে ওখানে, আরেকবার দিয়ে দেবো আজকে, হ্যাঁ, ওখান থেকে দেখে নেবে, দেখে পরে করে দেবে। চলো, কোনো কারোর প্রশ্ন আছে, কোনো কিছু প্রবলেম আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো বুঝতে পারছো না, এখনো জলে পড়ে আছো এমন যে সমুদ্র মনে হচ্ছে, টেক্সটগুলো কয়দিনের সিলেবাস করতে বললেন? মানে টেক্সটের ওটা যে আপনি লেখাটা দেখালেন, কতদিন ওটা? দেখো কোন টেক্সটে বলো? 9-10 মানে পাঠ্য প্রফেসর সঙ্গে নিয়ে এগুলো 10 দিন লাগবে, 10 দিন তোমাদের করতে হবে, 10 দিন তোমাদের লাগবে, হ্যাঁ, 10 দিনে কমপ্লিট করতে হবে দুটো করতেই হবে, ঠিক আছে? আর সাহিত্য সম্ভারও আছে স্যার, অনেকগুলো আছে, সাহিত্য সম্ভারও আছে। তুমি দেখো, আমি যদি বলি যে তোমাদের দুটো দিকে যাবে না, দু নৌকায় পা দিয়ে জীবন চলে না, হয় 9-10 করো, নাহলে 11-12 করো, নাহলে ইকুয়াল। না স্যার, 9-10 তো সাহিত্য সম্ভার আছে, 4টে বই, তারপরে প্রফেসর সঙ্গে ছয়টা বই টোটাল। আমি কি বলছি, তুমি দেখো, তুমি জোর দাও একদিকে, ধরো সিলেবাস প্রায় একই, তুমি হয় 9-10 জোর দাও, নাহলে কিন্তু 11-12 জোর দাও, কিন্তু বসবে পরীক্ষা উভয় বসবে, কারণ তুমি দুদিক করতে গেলে কিন্তু তোমার কিন্তু একদিকে তোমার কিন্তু অন্ধকার হয়ে যাবে, কারণ আমার দু নৌকায় পা জীবন চলে না, ঠিক আছে? আপনি বুঝতে পারেননি হয়তো, আমি বলছি কি সাহিত্য সঞ্চয়ন দুটো আছে আর সাহিত্য সম্ভার দুটো বই আছে স্যার, আর একটা কোনি আর একটা প্রফেসর সংকটারি, এটা 6টা বই টোটাল। ওটাই তো বলছি তোমাকে, তুমি শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না আমি কি বলছি? আমার বলা বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু যদি চাও যে সাফল্য পেতে চাও, তাহলে কিন্তু যে কোনো একটা করো, দুদিকে যাও না, তাহলে ইকুল দুকুলে যাবে তোমার,
দু নৌকায় কিন্তু পা দিয়ে জীবন চলে না। যারা কিন্তু স্যার বলছে শুধু যে ওটা আমার 9 স্যার ওটা শুধু 9 আছে। 9-10 তোমাকে করতে হবে, কোনো কারণ নেই, তোমাকে করতে হবে, কারণ তোমাকে এটা ভালো তোমার একটাই হাতের একটাই কিন্তু অস্ত্র, ওটা তোমার কিন্তু হাতিয়ার, তোমাকে ওটাই তোমাকে কিন্তু মানে প্রয়োগ করতে হবে, তা তোমাকে করতেই হবে, কোনো করার নেই। ঠিক আছে, তা তোমার একটাই হাতে অস্ত্র রয়েছে, ব্রহ্মাস্ত্র ওটা, ঠিক আছে, তা তোমাকে ওটা কিন্তু প্রয়োগ করতেই হবে। ঠিক আছে, তা তোমাকে ওটা পড়তে হবে, কোনো করার নেই। ঠিক আছে, তাও কষ্ট হবে, কষ্ট হবে, ঠিক আছে, রাত জাগতে হবে, রাত জাগতে হবে, কিন্তু কষ্ট হবে, কিন্তু 2 মাস তো কষ্ট না তোমার, 2 মাসের তো মানে বিষয়, 2 মাস আমার কিন্তু রাত জাগছি প্রায় 10 বছর হয়ে গেল, প্রায় 10 বছর, কেন বেশি 15 বছর হয়ে গেল আমার রাত জাগা। ঠিক আছে, তো এখনো তো বেঁচে আছি, তাহলে 2 মাস জাগা গেলে কোনো তোমার মরে যাবে না এমন। ঠিক আছে, আমি 10 বছর 15 বছর রাত জেগে বেঁচে আছি এখনো, ঠিক আছে, ভালোভাবে বেঁচে আছি। তোমার 2 মাস জাগলে তোমাদের কিন্তু কোনো কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে, রাত জেগে হলেও তোমাকে কিন্তু সিলেবাসটা কভার করতে হবে, এটা মেন কথা, মুদ্রা কথা, কারণ তোমার এই পরীক্ষাটা আর আসবে না, এই তোমার কিন্তু লাস্ট হতে পারে, এই কিন্তু তোমার শেষ। ঠিক আছে, তা তোমাকে রাত জেগে, তোমাকে দিনে হোক, তোমাকে সময় করে হোক পড়তে হবে। ঠিক আছে, বোঝা আছে জায়গাটা? আর আর যারা কিন্তু বলছো যে আমি কিন্তু 11-এ বসবো, 9-এ বসবো, 10-এও বসবো, সব বসবো, কিন্তু ঠিক আছে, করতে যেও না, আমি বলছি যেও না করতে, কারণ কি না তোমার ওদিকে আবার কিন্তু কিনা সময় যাবে, যখন তুমি পাঠ্য বইগুলো পড়বে, স্কুল পাঠ্য বইগুলো, তোমার এদিকে তোমার দুর্বল হয়ে যাবে, তোমার সাহিত্য ইতিহাসে, আর এদিকে তোমার দুর্বল হয়ে যাবে। আমি বলছি যারা বলছে না যে উভয় ভর্তি হয়ে যাও, ওরা কিন্তু কিনা কোর্স বিক্রি করা ওদের কিন্তু উদ্দেশ্য, ওই দিকে পা দেবে না। ঠিক আছে, তুমি পরীক্ষা দাও অবশ্যই, কিন্তু একটা যে কোনো প্রস্তুতি নাও, যে কোনো একটা নাও, আমি বলবো। ঠিক আছে, যে কোনো একটা প্রস্তুতি নাও, তোমার কিন্তু পরীক্ষা দাও, উভয় দাও। ঠিক আছে, কারণ এটা ভাগ্যের একটা খেল থাকে। ঠিক আছে, বুঝা গেছে? তা তুমি কিন্তু একটা যে কোনো ভালো করে নাও প্রস্তুতি, কারণ 2 নৌকায় পা দিয়ে জীবন চলে না। যারা বলছে না যে আমি এদিকেও 11-12-এও কিন্তু পা দেবো, এদিকে 9-10-এও পা দেবো, দেখো তুমি পড়বে ভত করে, মানে সেই জলে ধাপ করে পড়বে আর কি। ঠিক আছে, কোনো দিকে হয় না, যারা ওইভাবে বসে যায় না তারা কিন্তু হয় না, অধিকাংশই হয় না। ঠিক আছে, যে কোনো একটা নাও। আর আমি বলবো তোমাদের যেহেতু 9-10-এ কিন্তু সিট বেশি আছে, তোমাদের কিন্তু 9-10-টা নেওয়া সুবিধা হবে। ঠিক আছে, এটা কিন্তু নাও। আর একদিকে গেলে তোমার কিন্তু লক্ষ্যটা কিন্তু থাকবে, স্থির থাকবে, যে না কিন্তু এটাই কিন্তু পেতে হবে আমাকে। ঠিক আছে, আর যে তুমি দুদিকে এদিকে তোমার একটা চঞ্চলতার সৃষ্টি হবে, কিন্তু চাপ লাগবে। ঠিক আছে, চঞ্চল হয়ে যাবে মনটা, একবার এদিকে দেখবে, ওদিকে দেখবে। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। বলছি বিহারে পরীক্ষাটা যদি জিপিএসসি হবে ওটার জন্য তো মানে দুদিকে যখন এসএসসি দিল, এখন তো ওটা স্টপ করে দিয়েছে, মানে দুদিকে হলো না, হচ্ছে না, ওটা জেনারেল নলেজ পড়তে হচ্ছে, অনেক ব্যাপার, এই বিপিএসসি বিহারে দেখো প্রবলেম হয়ে যাচ্ছে। সিলেবাস আমি তো পড়িয়েছি 11-12-এ, আমি দেখেছি, আমি সিলেবাস। ঠিক আছে, আমার বিএড ছিল, পড়ানো ছিল, তো আমি পড়িয়েছি, ক্লাস নিয়েছি। সিলেবাসটা হিউজ সিলেবাস, মানে ওই সিলেবাস তুমি কিন্তু কভার করতে পারবে না 10 দিনের মধ্যে, কোনো মতেই হবে না। তোমার ওই 11-12 প্লাস 9-10 তুমি কিন্তু কোনো মতেই করতে পারবে না, ওখান থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন হবেই হবে, লাইন তুলে প্রশ্ন হবেই হবে তোমার। তা তুমি ওইখানে সময় নষ্ট না করে তুমি ওই সময়টা কিন্তু কিনা এখানে দাও, সাহিত্য ইতিহাসে দাও। ঠিক আছে, ফালতু সময় নষ্ট তুমি করবে কেন? তোমার কিন্তু যে তুমি দেখছি যে আমার কিন্তু ওটা করলেও কিন্তু কি হবে না, আমার কিন্তু ওটা হাতছাড়া হতে পারে, কারণ আমি কিন্তু অতটা জোর দিয়ে পড়ার সময় পাচ্ছি না। আমি দুটো কিন্তু স্কুল পাঠ্য বই সিলেবাস 9-10-11-12 এটা কিন্তু আমি সময় পাচ্ছি না ঠিক মতো কিন্তু পড়ার, তাহলে আমি কিন্তু সময় নষ্ট করবো কেন ওখানে? কারণ ওখানে আমার কিন্তু এমনিতেই কিন্তু 4টা প্রশ্ন হয়তো হাতছাড়া হবে, হাতছাড়া হোক কেন, আমাকে বাকিগুলো তো আমার রয়েছে, বাকি কিন্তু 60টার মধ্যে তো আমার তো 56টা প্রশ্ন তো আমার রয়েছে, ওই 56টা প্রশ্ন কিন্তু আমাকে ঠিক করতেই হবে। তাহলে তোমার এমনিতে তুমি কিন্তু পাস করে যাবে, তোমার তো পাস তো তুমি হয়ে যাচ্ছে এমনিতে, তাই না? তো ওই সবাই কিন্তু স্কুল পাঠ্য বই নিয়ে কিন্তু চিন্তিত, যে কোথায় কিন্তু ওটা কিন্তু কি করে করবো ওটা কিন্তু চিন্তায় কিন্তু পড়ে গেছে তোমরা। এটা কিন্তু একদম ভুল সিদ্ধান্ত। ঠিক আছে, তোমরা দেখো, তোমরা অবশ্যই 9-10 স্কুল পাঠ্য বইটা পড়ো, কারণ তোমার একটা চাকরি চাই তোমার। ঠিক আছে, এটা কিন্তু একদিকে কিন্তু আমার স্ট্রং করতেই হবে আমাকে। ঠিক আছে, স্ট্রং রাখতেই হবে। আর 11-12 তুমি কিন্তু কিনা যদি সময় পাও পড়ো স্কুল পাঠ্য বইগুলো, না হলে কিন্তু তুমি কিন্তু পড়া দরকার নেই। ওই 4টা প্রশ্ন বাদ দিয়ে দেবো আমি, কারণ আমার 4টা প্রশ্ন না গেলেও আমার কোনো চাপের নেই, কারণ আমি বাকিটা আমি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ করে যাবো, ওখান থেকে আমি কিন্তু একটা প্রশ্ন কিন্তু হাতছাড়া করবো না।
নেটে আমরা রামায়ণ মহাভারত বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে, একাধিক বিষয় বাদ দিয়ে তবুও কিন্তু নেট পাস করেছি, কারণ জানি যে আমরা কিন্তু বাকি জায়গাটা কিন্তু আমি ভুল করবোই না একদম, ওখানে কিন্তু আমাকে কিন্তু ঠিকঠাক করতেই হবে, সেইভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ, তো কিছু জায়গা বাদ দিয়েও কিন্তু পাস করা যায়, কিন্তু তোমাকে বাকিটা কিন্তু স্ট্রং হতে হবে, ঠিক আছে? শান্ত না, বোঝা গেছে? দেখো তুমি এটা করতে পারো অবশ্য, দেখছো যে তুমি সাহিত্যের রূপরীতি কিন্তু ওখানে প্রশ্ন আসছে না, কম আসছে, ঠিক আছে, ওখানে তুমি একটা হালকা করতে পারো, ওখানে হালকা করে কিন্তু তুমি এটা কিন্তু স্কুল পাঠ্য বইটা পড়তে পারো, এটা করলেও হবে, এটা করলেও কিন্তু এটা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? তা তোমরা কিন্তু এটা করতে পারো যে সাহিত্যের রূপরীতি যেটা রয়েছে ওখানে কিন্তু প্রশ্ন খুব কম আসছে, ওখানে একটু হালকা করে দেখে নেবো, বাকিটা কিন্তু সময়টা কিন্তু আমি কিন্তু স্কুল পাঠ্য বইয়ে দেবো, এটা করলেও হবে, ঠিক আছে? তোমাকে কিন্তু রাস্তা করতে হবে, রাস্তাটা করতে হবে যে তোমাকে এই রাস্তা কিন্তু আমাকে না কিন্তু করলে তোমার কিন্তু কোনো করার নেই, যে রাস্তা তুমি যাবে সেই রাস্তা তোমাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তো পরিষ্কার রাস্তা ছাড়া তোমার কিন্তু না সেই লক্ষ্যটা কিন্তু পরিষ্কার দেখা যাবে না, ঠিক আছে? শান্তনা, বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার আমি আপনাকে এটা বলিনি, বিহারের পরীক্ষাটার কথা বলেছিলাম, যে এই মাঝে তো বিহারের পরীক্ষা আগস্টে হওয়ার কথা ছিল, তো আমি ওটাই বলছি তো, ওটার কথা দু নৌকায় পারে জীবন চলবে না, তোমার একটা বাদ দিতেই হবে, হয় তুমি এদিকে না তুমি ওদিকে, বাঁ দিক না ডান দিক, ঠিক আছে, যে কোনো একটা কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে? করে দিয়েছি, ওটা খুব পড় ছিল। হ্যাঁ চলো, কোনো প্রশ্ন নেই তার, সব হয়েছে, আর 1 তারিখে ক্লাস করবে, একদম পুরো চোজা পদে পুরো পুঙ্খানুপুঙ্খ আমি বোঝাবো, 1 তারিখে তথ্যটা লিখে নেবে, ঠিক আছে? একদম এমন কোনো তথ্য বাদ যাবে না যেখানে তোমার প্রশ্ন আসবে না, ঠিক আছে? সব তথ্য বলবো, কিন্তু হ্যাঁ তোমরা নোটটা হলে নোটটা কিনে নেবো, কারণ নোটটা বলবো যে এখানে কিন্তু একদম কোনো প্রশ্ন বাদ থাকবে না, আর আমার নোট যেটা দেবো আমি তার বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু শিওর। যদি আসে আমি কিন্তু তোমাদের ওই নোটের যে দাম তার ডবল দাম আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এত জোর দিয়ে বলছি আমি, এটা কোনো কোচিং। স্যার সম্পাদনা রচনা এই দুটো বলেন তো, সম্পাদনা যে করেন অনেকে বলেন না যে এটা সম্পাদনা করতে, এই জিনিসটা আমার একটু গন্ডগোল। সম্পাদনা যে করা হোক, সম্পাদনা মানে একাধিক বিষয়কে, একাধিক লেখাকে একত্রিত করে এটা কিন্তু একজন তা সাজিয়ে গুছিয়ে প্রকাশ করে, ঠিক আছে? বোঝা গেছে? সম্পাদনা এটা। আর রচনা কি না, যে কিন্তু কিনা নিজের থেকে লিখছে আর কি, ঠিক আছে? যেমন ধরো এই যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নিজের থেকে লিখেছে বইটা, ওকে সম্পাদনা করেনি। সুকুমার সেন কিন্তু নিজের থেকে লিখেছে বইটা, সম্পাদনা করেনি, ঠিক আছে? কিন্তু যদি কোনো সুকুমার সেনের বই থেকে নিয়ে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই থেকে নিয়ে যদি একটা বই তৈরি করি, তাহলে তা কিন্তু সম্পাদনা হয়ে যাবে। আমি যদি কিন্তু না একাধিক বই থেকে তথ্য নিয়ে, ঠিক আছে, বা একাধিক লেখকের মানে লেখাগুলোকে নিয়ে যদি আমি কিন্তু কিছু একটা বই বার করি, তা কিন্তু সম্পাদনা হয়ে যাবে। ধরো আমি কিন্তু বললাম যে এটা কিন্তু ডালিয়া একটা কিন্তু আমার লেখা দেবে, শান্তনা একটা লেখা দেবে আমাকে, ঠিক আছে, সুকুমার একটা লেখা দেবে, সব লেখাগুলোকে আমি একত্রিত করে একটা কিন্তু কিনা গ্রন্থ করলাম, তো তখন তা সম্পাদনা হয়ে যাবে। আরটা হয় কি না, ধরো আমি কিন্তু কিনা একাধিক বই থেকে তথ্যগুলোকে নিয়ে তা কিন্তু সাজিয়ে গুছিয়ে প্রকাশ করলাম, তাও সম্পাদনা, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে? ঠিক আছে এখন। হ্যাঁ বুঝতে পেরেছি। স্যার যে নোটগুলো আপনি আমাদের প্রোভাইড করবেন বলে মনে করছেন, স্যার আপনার কাছে যদি কিছু নোট বানানো থাকে এবং আপনি সেটা আমাদেরকে দেন, এবং তার পরিবর্তে যে মূল্য নির্ধারণ আপনি করেছেন সেটাই আমরা দেবো, স্যার আপনি এখন থেকে যদি সেটা আমাদের জন্য অ্যাভেল করে দেন, আমার মনে হয় আমাদের জন্য সেটা বেটার হবে। কাল থেকে ভালো হয় স্যার, কাল পরশুর মধ্যে ঘন রাউন্ডটা পেয়ে যাবে, ঠিক আছে? একদম পুরো পুঙ্খানুপুঙ্খ আছে, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, একদম চোখ মুঁজে পড়ে যাবে, ওর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? একদম সাজিয়ে গুছিয়ে ওগুলো হচ্ছে 1 তারিখের পরে পেয়ে যাবে, ঠিক আছে? বুঝা গেছে? কালকে কোন বিষয়ে দেবেন স্যার? পরশু পেয়ে যাবে, কালকে এডিটিং করতে হবে, টাইপ হয়ে গেছে, ঘনরাম চক্রবর্তী, হ্যাঁ, পুরোটাই পেয়ে যাবে। ওকে স্যার। বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? একটু নেট কাটছে অবশ্য, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কাটছে, তো আমি রেখে দেবো আজকে, আর বেশিক্ষণ রাখবো না, ঠিক আছে? কোনো প্রশ্ন আছে? স্যার বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই সাহিত্য সোমবারের ব্যাপারটা একটু মানে ক্রিটিক্যাল মনে হয়ে যাচ্ছে, ওটা সংক্ষিপ্ত কিছু ব্যাপার আছে?
সহায়িকা তুমি দেখো বাজারে একাধিক আছে বই, হ্যাঁ, বলে ফলো করো। হ্যাঁ, আমি তো ওগুলো ফলো করি না সেরকম ভাবে, আমি টেক্সট পড়তে মানে ভালোবাসি আর কি, ঠিক আছে। স্যার সাহিত্য সম্ভারটা যদি ছেড়ে দেওয়া যায় তো কেমন কি হবে স্যার, একটু বলবেন প্লিজ। না দেখো তুমি, আমি বলছি দেখো, মিউট করো বলি, মিউট করো একটু। হ্যাঁ চল, দেখো আমি কি বলছি, তুমি যদি 9-10-এ না প্রস্তুত, তুমি কিন্তু পড়তেই হবে, তা তোমাকে পড়তে হবে। তুমি যদি 11-12 একসঙ্গে নাও, 9-10 প্লাস 11-12, তখন তুমি কিন্তু হয়তো 11-12 কিছুটা জায়গা বাদ দিতে পারো, কারণ তোমার একটা টার্গেট হচ্ছে 9-10টা আমাকে পেতে হবে আর কি। ঠিক তেমন তুমি যদি কিন্তু 11-12 কিন্তু তুমি পাওয়ার চেষ্টা করছো, তাহলে তুমি কিন্তু 9-10-এ কিন্তু কিছু বাদ দিতে পারো, কারণ তোমার ওটা কিন্তু লক্ষ্য হচ্ছে তোমার 11-12টা, ঠিক আছে। তা তুমি নিজেটা একটা লক্ষ্য নাও, সেটা কিন্তু তুমি ফলো করো। দুদিকে করতে মানে এদিকে ওদিকে দুদিকে দু নৌকায় পা দিয়ে চলে না জীবন। তুমি যদি চাও যে এদিকে পড়বো ওদিকে পড়বো, তুমি কিছুই হবে না, তোমার কিন্তু কিনা সব জায়গাটা কিন্তু কিনা ফাঁকা রয়ে যাবে, আর তুমি কিন্তু মাঝখানে ধূপ করে পড়ে যাবে, পরীক্ষা দেখবে তোমার কিন্তু কিনা ওইরকম অবস্থা হয়েছে, ঠিক আছে। বুঝে গেছে? তাহলে একটা যে কোনো লক্ষ্য নাও, হয় আমি 11-12 পড়বো, নাহলে 9-10 পড়বো, এটা কিন্তু পাক্কা কিন্তু লক্ষ্য রাখতে হবে, নির্ধারণ করতে হবে। তারপর তুমি কিন্তু কি না পরীক্ষা উভয়ে দাও, ঠিক আছে, কিন্তু একটা যে কোনো ভালো করে পড়ো, কারণ দু নৌকায় গেলে তোমার কিন্তু কিনা হবে না, এদিকে হবে না ওদিকে হবে না, ঠিক আছে। ঠিক আছে, বুঝলাম। চলো রাখলাম তাহলে।